শিশুদের হাতে বইয়ের বদলে বন্দুক তুলে দেয়। নাদিয়াকে নিয়ে যাওয়া হয় মসুল শহরে। যৌন দাসী হিসাবে তাকে বিক্রি করে দেওয়ার পর প্রতিদিন তাকে একাধিক পুরুষ ধর্ষণ করত এবং প্রতিবার যখন যখন তার মালিক চেঞ্জ হতো, একটা দেশলাই কাঠি জ্বালিয়ে যখন অন্য কারোর ঘরে লাগাচ্ছ, ভুলে যেও না দেশলাই কাঠির ওই পাশটা তোমার হাতেও ধরা আছে। আগুন যদি ওখানে জ্বলে, আগুন তোমার হাতেও লাগবে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ভয়ানক আতঙ্কবাদী গোষ্ঠী আইএসআইএস, যারা লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের জীবনকে নষ্ট করে দিয়েছে। সমাজের জন্য সবচেয়ে বড় এক অভিশাপ, যাদের উদ্দেশ্য ইসলামের দোহাই দিয়ে বাচ্চাদের মগজ ধোলাই করে বাচ্চাদের হাত থেকে বই কেড়ে নিয়ে হাতে বন্দুক তুলে দেওয়া। আইএসআইএস হলো বর্তমান পৃথিবীর এক ক্যান্সার, যারা কিনা মানুষের মধ্য থেকে মনুষ্যত্বকে মেরে ফেলে ৭২ হুরের লোভ দেখিয়ে একটা দেশ, জাতি, সমাজ সহ মনুষ্যত্বকে জ্যান্ত কবর দিয়ে সন্ত্রাসবাদের জয়গান গায়। আইএসআইএসের এই ভয়ঙ্কর অন্ধকার নরক থেকে দুজন নারী পালিয়ে আসতে সক্ষম হয়েছিল এবং তাদের কাহিনী যে কোনো সিনেমার কাহিনীকে হার মানায়। আইএসআইএসের ক্যাম্পে সাধারণ মানুষের সঙ্গে কোন ভয়ঙ্কর নির্যাতন করা হয় এবং কিভাবে এই দুজন সেই আইএসআইএসের নরক থেকে বেঁচে ফিরে এসেছিল, গায়ে কাটা দেওয়া সেই সত্য ঘটনা আজকের ভিডিওতে তুলে ধরবো। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক যে আইএসআইএস আসলে কি, কেন আইএসআইএস সারা পৃথিবীর বিভিন্ন দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আইএসআইএসের ক্যাম্পে কী ধরনের অত্যাচার করা হয়, ইসলামের দোহাই দিয়ে এই জঙ্গি গোষ্ঠী সারা পৃথিবীতে যা করে বেড়াচ্ছে তা কতটা ভয়ানক। মার্কিন যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর ২০০৩ সাল ইরাক যুদ্ধের পরবর্তী সময় আইএসআইএস আস্তে আস্তে ছড়াতে শুরু করে। এই যুদ্ধ সম্পূর্ণ ইরাকে একটা টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করে, কারণ আমরা সবাই জানি যে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে। আর ইরাকের এই খারাপ সময়ের সুযোগ নিতে আসে এক আতঙ্কবাদী দল, যার নেতৃত্বে ছিল জর্ডানের এক কট্টরপন্থী যোদ্ধা, যার নাম আবু মুসাব আল জারকাউই। সালটা ২০০৪। জারকাউই প্রতিষ্ঠা করে আল কায়দা ইন ইরাক, সংক্ষেপে AQI, যেটা ছিল আল কায়দা নামে আরেকটা কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর ব্রাঞ্চ বা শাখা। এই আতঙ্কবাদী গোষ্ঠীর প্রধান এবং প্রথম লক্ষ্য ছিল ইরাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যরা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং ইসলামিক শাসনের ভিত গড়ে তোলা ইরাকের মধ্যে। ২০০৬ সাল হঠাৎ করে আমেরিকা ইরাকে অবস্থিত কিছু আতঙ্কবাদী ক্যাম্পে হামলা করে দেয় এবং এই হামলায় জারকাউই মারা যায়। এবং এই সময় AQI এর নতুন নাম হয় ইসলামিক স্টেট অফ ইরাক বা ISI। যদিও এই সময় এই ISI বা ইসলামিক স্টেট কিন্তু সেরকম একটা শক্তিশালী ছিল না। ২০১০ সাল, ৪ বছর পর আবু বকর আল বাগদাদি ইসলামিক স্টেটের দায়িত্ব নেয় এবং ইসলামিক স্টেট আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই সময় অর্থাৎ ২০১১ সালে সিরিয়ায় শুরু হয়ে যায় গৃহযুদ্ধ এবং ঠিক যেভাবে ইরাকের খারাপ অবস্থার সময় তারা ইরাকে ঢুকে পড়েছিল, একই রকমভাবে তারা সিরিয়ায় ঢুকে পড়ে। তারা সিরিয়াতে নিজেদের ভিত মজবুত করতে থাকে। কিন্তু একটা সময় পর আল কায়দার সঙ্গে ইসলামিক স্টেটের ঝামেলা বাঁধে এবং ইসলামিক স্টেট আলাদা হয়ে যায়। ২০১৩ সাল ইসলামিক স্টেটের আবার নতুন নামকরণ হয় এবং এবার নাম রাখা হয় ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, সংক্ষেপে ISIS। এবং এই সময় থেকে আইএসআইএস কিন্তু ভয়াবহ রূপ নিতে শুরু করে। শুরু হয় তাদের নিষ্ঠুর পাশবিক অত্যাচার। ২০১৪ সালে তারা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে এবং শহর দখল করার সময় ইরাকের সংখ্যালঘু যে জাতি ছিল, যাদের নাম ইয়াজিদি, সেই ইয়াজিদি সম্প্রদায়ের ওপর তারা ভয়ঙ্করভাবে নির্যাতন চালায়। হাজার হাজার ইয়াজিদি পুরুষকে তারা মেরে ফেলে নির্মমভাবে, আর নারীদেরকে ধরে নিয়ে যৌন দাসী হিসাবে বিক্রি করে দেয়। মানুষের শরীর এবং প্রাণের বিন্দু মাত্র ভ্যালু ছিল না আইএসআইএসের এই পশুদের কাছে। এবং এই সময় ইরিয়া এবং সিরাকের বহু নারীকে দাস বাজারে, অর্থাৎ যেখানে মানুষকে দাস হিসাবে কেনা বেচা করা হয়, মানুষকে নিলামে তোলা হয়, সেখানে বিক্রি করে দেওয়া হয় এবং এই বাজারের মধ্যে প্রচুর নারী গণধর্ষণের শিকার হয়। এছাড়াও খ্রিস্টান এবং শিয়া মুসলিমদের ওপরেও নির্মম গণহত্যা চালানো হয়। ২০১৪ সাল ইরাকে কর্মরত কিছু সাংবাদিক এবং কিছু ত্রাণকর্মীকে আইএসআইএস অপহরণ করে এবং অপহরণ করে তাদেরকে ভিডিও ক্যামেরার সামনে রেখে সবার সামনে জনসমক্ষে তাদের ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়। সেই ভিডিও তারা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তারা চেয়েছিল পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই মুন্ডুচ্ছেদের ভিডিও দেখে তাদেরকে ভয় পাক। ব্যাপারটা খুবই আশ্চর্যজনক এবং আফসোসের ব্যাপার হলেও প্রচুর যুবক যুবতী আইএসআইএসের দ্বারা প্রভাবিত হয়ে আইএসআইএসে যোগদান করে। বাগদাদি খুব স্পষ্টভাবে বুঝতে পারছিল যে আইএসআইএসের ভয়, তাদের ত্রাস সারা পৃথিবীতে রোগের মতো ছড়িয়ে পড়ছে এবং এই সময় বাগদাদি নিজেকে খলিফা হিসাবে ঘোষণা করে এবং শরিয়া আইনের নামে এক নির্মম শাসন ব্যবস্থা চালু করে
এই সময় গণহত্যার লেভেল যেন 1 ডিগ্রি ওপরে উঠে যায়। প্রচুর মানুষকে নির্বিচারে মারা হয়। ইয়াজিদি সম্প্রদায়ের নারীদেরকে বিশেষ করে বহু মানুষ, একজন নয় বহু মানুষের যৌনদাসী বানাতে শুরু করে আইএসআইএস। আর এই নরপিশাচরা তো সবকিছুর লিমিট ছাড়িয়ে যায় যখন এরা 8 থেকে 9 বছর বয়সী বাচ্চাদেরকে শিশুদের হাতে বইয়ের বদলে বন্দুক তুলে দেয়। শিশুদেরকে ধরে নিয়ে গিয়ে শিশুদেরকে অস্ত্র চালনা শেখানো, কখনো বা তাদেরকে আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত করা, এবং এই শিশুদের মগজ ধোলাই করে একমাত্র আইএসআইএসই হলো সঠিক ধর্মের পথ বা সঠিক বেঁচে থাকার পথ, এই মন্ত্রে দীক্ষিত করা ছিল আইএসআইএসের অন্যতম উদ্দেশ্য। আর কথায় বলে, একটা শিশুর কাছ থেকে শৈশব কেড়ে নেওয়ার মতো জঘন্য অপরাধ আর হয় না। এই আইএসআইএসের সঙ্গে তারপর যা হলো, তাদের পরিণতি যা হলো, সেই বিষয়ে আসছি। তার আগে জেনে নেওয়া যাক কিভাবে এখান থেকে 2-3 জন মহিলা অত্যন্ত সাহসিকতার সঙ্গে পালিয়ে এসেছিল এবং সেই কাহিনী সিনেমার কাহিনীকেও হার মানায়। নাদিয়া মুরাদ একজন ইয়াজিদি নারী। তিনি মাত্র 21 বছর বয়সে আইএসআইএসের হাতে বন্দী হন। 2014 সাল যখন আইএসআইএস ইরাকের সিনজার অঞ্চল দখল করে, সেদিন মধ্যরাতে হঠাৎ করে নাদিয়াদের গ্রামে ভয়াবহ গণহত্যা চালায় আইএসআইএস। রক্তে রাঙা হয়ে ওঠে তার গ্রামের মাটি। তার ভাইদের এবং গ্রামের পুরুষদেরকেও নির্মমভাবে মেরে ঝুলিয়ে রাখা হয় এবং নারী ও শিশুদের ধরে নিয়ে যাওয়া হয় আইএসআইএসের ক্যাম্পে। নাদিয়াকে নিয়ে যাওয়া হয় মসুল শহরে এবং এখানে তাকে বিক্রি করে দেওয়া হয় একজন যৌনদাসী হিসাবে। তাকে বিক্রি করে দেওয়ার পর প্রতিদিন তাকে একাধিক পুরুষ ধর্ষণ করত এবং বিকৃত কাম অর্থাৎ বিকৃত যৌন নির্যাতনের শিকার হতো সে প্রতিদিন। আইএসআইএসের কাছে নারীদেরকে ধর্ষণ করা এবং বিকৃত যৌনতা করা একটা খেলার মতো ছিল। ভেবে দেখলে গা শিউরে ওঠে যে মানুষ জানোয়ারের কোন লেভেলে পৌঁছলে পরে একটা নারীর সঙ্গে কেউ এরকম করতে পারে। এমন নয় যে নাদিয়া সেখান থেকে পালানোর চেষ্টা করেনি, কিন্তু আইএসআইএসের ক্যাম্প থেকে পালানো কিন্তু বিশাল চাপের ব্যাপার ছিল। পালানোর চেষ্টা করলেই নাদিয়ার কপালে জুটেছে মারধর, এমনকি এমন সব নির্যাতন যেগুলো মানুষ ভাবতেও পারে না। এমনকি তাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোরও চেষ্টা করা হয়েছিল। নাদিয়া এত কিছুর পরেও কিন্তু হাল ছাড়ার পাত্রী ছিলেন না। সে সবসময় একটা ছোট্ট সুযোগের অপেক্ষায় ছিল। সেই সুযোগ একদিন তার কাছে এসে কড়া নাড়ল। একদিন এক পরিবারের সাহায্যে সে পালিয়ে যায় এবং মুক্তি পায় জীবন্ত নরকবাস থেকে। গিয়ে পৌঁছায় কুর্দিশ বাহিনীর কাছে এবং এরপর সে জার্মানি চলে যায়। জার্মানিতে গিয়ে নাদিয়া নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরে। তার সাহসিকতার কারণে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন তিনি এবং 2008 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন, যেটা ছিল ইয়াজিদি সম্প্রদায়ের জন্য একটা বিশাল জয়। এবং আরও ভালো এবং ক্লিয়ারভাবে বলতে গেলে সম্পূর্ণ নারী জাতির কাছে একটা অনুপ্রেরণা ছিল নাদিয়া, যে মেয়েরা অসহায় নয়, চাইলে অনেক কিছু করতে পারে। নেক্সট, ফরিদা খালাফ। তার বয়স যখন মাত্র 17 বছর বয়সে আইএসআইএস তাদের গ্রামেও আক্রমণ করে। তার পড়াশোনা, স্কুল জীবন হার মানে এই নিষ্ঠুর আতঙ্কবাদী সংগঠনের কাছে। তারা তাকে বন্দি করে নিয়ে যায় এবং দিনের পর দিন একই রকমভাবে ভয়াবহ যৌন নির্যাতন করে। ফরিদাকে একাধিকবার বিক্রি করা হয় একাধিক মানুষের কাছে এবং প্রতিবার যখন তার মালিক চেঞ্জ হতো, আরও বর্বরতা এবং নিষ্ঠুরতার শিকার হতে হতো তাকে প্রতিদিন প্রতি রাতে। পালানোর চেষ্টা সেও করেছিল, কিন্তু ধরা পড়ে যায় এবং তখন তার শরীরে তাকে উলঙ্গ করে অমানসিকভাবে অত্যাচার করা হয়েছিল, ঠিক নাদিয়ার মতোই। ছোটবেলা থেকেই চোখের সামনে রক্তের স্রোত বয়ে যেতে দেখেছে সে, সুতরাং চোখ থেকে মৃত্যু ভয় উধাও হয়ে গেছিল তার। তাই সেও হার মানেনি, হারায়নি আশা। আর কথায় বলে, যারা নিজের উপর বিশ্বাস রাখে, সুযোগ তার কাছে অবশ্যই একদিন না একদিন করা নাড়ে। একদিন সেও সুযোগ পেয়ে যায় এবং 2-1টা বন্দি মেয়ের সঙ্গে একসাথে পালিয়ে যায় সেই ক্যাম্প থেকে। সাহস করে সেই ক্যাম্প থেকে পালানোর পর বিশাল মরুভূমি পড়ে। এই মরুভূমির মধ্যে দিনের পর দিন কোনো রকমভাবে খাবার জল ছাড়া বেঁচে থেকে সমস্ত ভয়কে হার মানিয়ে হেঁটে পৌঁছায় কুর্দিদের এলাকায়। এবং পরবর্তীকালে ফরিদা নিজের বিষাক্ত অভিজ্ঞতা, কি ঘটতো তার সঙ্গে আইএসআইএসের ক্যাম্পে, তার ওই বই থেকেই এইসব ইনফরমেশনগুলো জানা যায়, যেগুলো আমি ভিডিওতে শেয়ার করছি। এই বইটার নাম হলো দ্য গার্ল হু বিটস আইএসআইএস। এই বইটাতে সে নিজের সমস্ত অভিজ্ঞতা এবং সেখানকার নরক যন্ত্রণা তুলে ধরে। নাদিয়া এবং ফরিদা ছাড়াও আরেকজন বিতর্কিত চরিত্রের কথা না বললেই নয়, শামিমা বেগম। আইএসআইএসে যোগ দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর থেকে অনেক তরুণ তরুণী সিরিয়া এবং ইরাকে গিয়েছিল এবং তাদের মধ্যেই একজন পায়ে কুড়াল মারা এই মহিলা হলো শামিমা বেগম, যে কিনা নিজে থেকেই আইএসআইএসে যোগ দিতে গিয়েছিল। শামিমা একজন ব্রিটিশ স্কুল ছাত্রী ছিল, যে মাত্র 15 বছর বয়সে লন্ডন থেকে পালিয়ে আইএসআইএসে যোগ দেয়। 2015 সাল শামিমা এবং তার 2 বান্ধবী
পূর্ব লন্ডনের বেনথাল গ্রিন এলাকা থেকে তুরস্ক হয়ে সিরিয়ায় প্রবেশ করে। সেখানে শামীমা এক আইএসআইএস আতঙ্কবাদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং কয়েক বছরের মধ্যে 3 সন্তানের মাও হয়। কিন্তু সে সেখানে যে যুদ্ধ এবং নৃশংসতা দেখেছে সেটা দেখে তার মন ঘুরে যায়। সে নিজেও সহ্য করতে পারেনি যেই মহিলা নিজে থেকে আইএসআইএসে যোগ দিতে গিয়েছিল সে পর্যন্ত আইএসআইএসের নিষ্ঠুরতা বর্বরতা দেখে সহ্য করতে পারেনি এবং সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। 2019 সালে যখন আইএসআইএস প্রায় ধ্বংসের মুখে, তখন শামীমাকে সিরিয়ার একটা শরণার্থী শিবিরে পাওয়া যায়। শামীমা ব্রিটেনে ফিরে যেতে চায়, কিন্তু ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। কারণ ব্রিটিশ সরকার মনে করেন যে নিজের ইচ্ছা যেহেতু আইএসআইএসের মতো আতঙ্কবাদী সংগঠনে যোগ দিয়েছিল সে, সুতরাং তাকে আবার দেশে ফিরিয়ে নেওয়া মানে রিস্কের ব্যাপার হতে পারে। শামীমা বেগমের কেস আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কের জন্ম দেয়। অনেকে মনে করেন তিনি আইএসআইএসে যোগ দিয়ে ভুল করেছেন, সুতরাং তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। আবার অনেকের মধ্যে তিনি যেহেতু নিজের ইচ্ছে করে আইএসআইএসে যোগ দিয়েছিলেন, সুতরাং তার আর ফিরে আসার কোনো অধিকার নেই ব্রিটেনে। তো যাই হোক, গোটা বিশ্বের তাবর দেশ খুব ভালো করে খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে আইএসআইএসের আতঙ্ক এখনই আটকানো দরকার এবং এরপর আন্তর্জাতিক সম্প্রদায় এই সংগঠনের বিরুদ্ধে লড়াই শুরু করে। 2015 সাল প্যারিস হামলা, 2016 সাল ব্রাসেলস হামলা এবং 2017 সালে মার্কিন এবং মিত্রবাহিনীর অভিযানে সিরিয়ার রাক্কা শহর, যেটা কিনা আইএসআইএসের মূল ঘাঁটি ছিল, সেই রাক্কা শহরকে ধ্বংস করে দেওয়া হয় এবং আইএসআইএস থেকে মুক্ত করা হয়। এরপর 2019 সালে সিরিয়ার বাঘুত শহরে আইএসআইএস সংগঠনের শেষ ঘাঁটিটাও ধ্বংস করে দেয় আমেরিকা এবং আইএসআইএসের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়া হয়। এই বছরই অর্থাৎ 2019 সালেই কায়লা মুলারে মার্কিন বাহিনী আইএসআইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে মেরে ফেলে এবং আবু বকর আল বাগদাদি মারা যাওয়ার পর আইএসআইএস সংগঠন ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে আইএসআইএস কিন্তু মুছে যায়নি। ছত্রভঙ্গ অবস্থাতে এখনও গোটা বিশ্বের মধ্যে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশে 1 ডজনেরও বেশি দেশে আইএসআইএস এখনও সক্রিয় রয়েছে এবং গোপনে তারা নিজেদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যেটার উদাহরণ কিছুদিন পরপরই পাওয়া যায় বিভিন্ন খবরের শিরোনামে। আইএসআইএসের মূল লক্ষ্য ছিল সমগ্র বিশ্বে, সমগ্র পৃথিবীতে ইসলামের শাসন প্রতিষ্ঠা করা এবং যেসব দেশ আইএসআইএসের অধীনে ছিল তারা দখল করে নিয়েছিল, সেখানে তারা সেই দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক ভ্যালুয়েবল যেসব জায়গাগুলো ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছিল। সবশেষে একটা কথা বলি, আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না, আতঙ্কবাদের কোনো ধর্ম হয় না। আর যে ধর্ম, যদি কোনো এমন ধর্ম থেকে থাকে যে ধর্ম আতঙ্কবাদ শেখায়, মানুষকে হত্যা করতে শেখায়, তাহলে সেই ধর্ম কোনো ধর্ম নয়। কিছুদিন আগেও কাশ্মীরে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, এই হত্যালীলা আর কতদিন? এই মানুষ মারার খেলা আর কতদিন? সবথেকে লজ্জার ব্যাপার, আফসোসের ব্যাপার এই যে পার্টিকুলার 2-3টে দেশ এই আতঙ্কবাদকে পেছন থেকে সমর্থন করে যায়। একটা দেশলাই কাঠি জ্বালিয়ে যখন অন্য কারোর ঘরে লাগাচ্ছ, ভুলে যেও না দেশলাই কাঠির ওই পাশটা তোমার হাতেও ধরা আছে। আগুন যদি ওখানে জ্বলে, আগুন তোমার হাতেও লাগবে। তো এই ছিল আজকে ভিডিও। আপনার কি মতামত আইএসআইএস বা এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলোর সম্বন্ধে? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে না সাবস্ক্রাইব করতে বলছি না, একটা লাইক করে অন্যদেরকে শেয়ার করে দিন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থাকবেন।